নমস্কার। নমস্কার, জয় মূল্যবাসী। আপনি কাশীনাথ মণ্ডল, আপনাকে আজকে এই কিছু বক্তব্য শোনার জন্য এবং বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ জানাই। প্রথমে বলি কাশীনাথবাবু, আপনি একটা মূল্যবাসী চ্যানেল চালান এবং সেটা দীর্ঘদিন ধরে চলছে এবং বেশ ফলোয়ার বাড়ছে। তা এর অভিজ্ঞতা আপনি যদি একটু বলেন যে ইতিহাস কীভাবে শুরু করলেন। দেখুন স্বপনবাবু, মূল্যবাসী কথা এটা আমরা বামসে ভারত মুক্তি মোর্চা তথা আমাদের শ্রদ্ধেয় আমাদের যে ওয়ামেন মেসাম সাহেব আছেন, উনি মূল্যবাসী কথাটা এবং বিলাস খারাত স্যার মূল্যবাসী কারা এই যে বিশ্লেষণ যখন করেন, এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি মানুষ এদেশের মূল্যবাসী এবং এদের ডিএনএ L3MN, সেইভাবেই আমার চ্যানেলটা আমি ওনাদের কথায় উদ্বুদ্ধ হয়ে মূল্যবাসী কথা চ্যানেলের নাম রাখি এবং এইভাবেই চালাতে থাকি। এই মূল্যবাসী চ্যানেল চালাতে হঠাৎ এখন দেখলাম যে আপনি ডায়মন্ড হাবড়া কেন্দ্রে লোকসভার প্রার্থী হয়ে, এটা কিভাবে চেঞ্জ হলো, কীভাবে পরিবর্তন হলো, এটা যদি একটু বলেন। আমি মেসাম সাহেবের দীর্ঘদিন বক্তব্য শুনি, বিলাস খারাত স্যারের বক্তব্য শুনি এবং ভারতবর্ষে এই যে মূল্যবাসী কথা, এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের কথা আমি ভারত মুক্তি মোর্চা সংগঠন সেখান থেকেও পাই। এখান থেকে আমি উদ্বুদ্ধ হই এবং বিএনপি বহুজন মুক্তি পার্টি সংগঠন আমাকে প্রার্থী হওয়ার জন্যে আমার কাছে কথাবার্তা বলেন এবং আমি তাতে রাজি হয়ে যাই। যেহেতু আমি মূল্যবাসী একজন এসসি এসটি ওবিসি মাইনরিটির ঘরের ছেলে, আমি সেইভাবে রাজি হয়ে যাই। আচ্ছা, আপনি তো রাজি হয়েছেন এবং নমিনেশন দাখিল করেছেন। আজ সম্ভবত উইথড্রর লাস্ট দিন। আপনি কি কখনো আপনার মনের মধ্যে উইথড্র করানোর কোনো ভাবনা চিন্তা এসছে? না, আমি উইথড্র করতে চাইনি। কারণ উইথড্র করবো কেন? কারণ ঘটনা হচ্ছে, বাবা সাহেব বলেছিলেন যে শাসন কর্তৃ জামাত বানো। তো বাবা সাহেব আমাদের শাসক হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। তো আমি পার্লামেন্টের অ্যাপ্লিকেশন করেছি, সেখানে উইথড্র করার বা তুলে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু অন্যান্য জায়গা থেকে আমি শুনেছি যে এই প্রশাসনের তরফ থেকে কিছু অভিযোগ, কিছু অনুরোধ, কিছু ধমকি সব মিলিয়ে একটা চেষ্টা চলছে যে এই নতুন যারা ক্যান্ডিডেট হয়েছে তাদেরকে উইথড্র করানোর চেষ্টা চলছে। না, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। শাসক দল বর্তমানে পশ্চিমবঙ্গে আমার বাড়িতে প্রথম যেদিন নমিনেশন ফাইল করি সেদিনই সন্ধ্যাবেলা, তখন প্রায় রাত 8টা, আমার বাড়ির দুজন আসে উইথড্র করে নেওয়ার জন্যে। পরবর্তীকালে শাসক দলের পক্ষ থেকে আসে উইথড্র করে নেওয়ার জন্যে। কিন্তু আমি বলে দিয়েছি যে এসসি এসটি ওবিসি মাইনরিটিদের যে লড়াই গোটা ভারতবর্ষ সহ বাংলায় যে চলছে, এ লড়াইয়ে আমি একজন অংশগ্রহণকারী যোদ্ধা বলতে পারেন। হয়তো হাতিয়ারবদ্ধ আন্দোলন আমরা করব না, কিন্তু আমরা জন আন্দোলন করতে চাই। এই জন আন্দোলনের জন্যে আমরা উইথড্রর কথা কোনোদিন ভাবেও নি, আগামী দিনেও ভাববো না। বেশ, খুব ভালো। তা আপনি এই বহুজন মুক্তি পার্টির পক্ষ থেকে জনগণকে কি বার্তা দিতে চান? দেখুন, জনগণকে আমি প্রথমেই বলি যে আজকে যারা বাংলা তথা ভারতবর্ষের সবচেয়ে বড় যেটা ঘটনা, ছাত্র যুব বেরোজগার, শিক্ষিত ছাত্র যুব বেরোজগার বেসরকারিকরণের ফলে
সরকারি কোম্পানি বিক্রি করে দেওয়ার ফলে বা চাকরি বিক্রি করে সরকার চাকরি বিক্রি করছে, এর ফলে ভারতবর্ষ তথা বাংলার ছাত্র যুব বেরোজগারদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অন্ধকার। তো আমি এর ঘোর বিরোধী এবং আমি ডান হারবারের একজন প্রার্থী হিসাবে, বহুজন মুক্তি পার্টির সমর্থিত প্রার্থী হিসাবে আমি ছাত্র যুব বেরোজগারদের একদম পাশে আছি এবং আমার দল সরকারে এলে আমি এদের যাতে সর্বাঙ্গীন উন্নতি হয় এবং শিক্ষাকে বেসরকারিকরণ রাখা যাবে না, শিক্ষা কম্পালসারি করতে হবে এবং মানে যারা গরিব মানুষ তাদের যাতে ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শেখে তার জন্য সব রকম ব্যবস্থা বহুজন মুক্তি পার্টির তরফ থেকে করা হবে। বেশ, এবারে ধরুন লেখাপড়া শিখে শিক্ষিত হলো, কিন্তু রোজগারটা কীভাবে দেবে? দেখুন, রোজগার, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, আমাদের ভারতবর্ষ শস্য শ্যামলার দেশ। এখানে কৃষি গবেষণার উপরে যদি আমরা জোরদার করি এবং আমরা যদি সমবেতভাবে কৃষি ব্যবস্থার উপরে কৃষকদের সাথে আলাপ আলোচনা করে আমরা যদি কৃষি উন্নয়ন ব্যবস্থাকে জোরদার করি, তাহলে আমাদের ঘরের ছেলেমেয়েরা, বিশেষ করে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি ঘরের ছেলেমেয়েদের রোজগারের অভাব হবে না, তারা ব্যবসা করতে পারবে কৃষি ব্যবস্থার উপরে। দেখুন, ফসল হচ্ছে, কৃষক ফসলের দাম পায় না, মিনিমাম সাপোর্ট পায় এমএসপি, সেটাই পায় না। তো আমরা কৃষিকে গবেষণা করে আরও ফসলের উৎপাদন বাড়াবো এবং ফসল থেকে আরও যে শিল্প কারখানা তৈরি হবে, একটা ফসল যদি সারা বছর রাখা যায় সেই ব্যবস্থা তৈরি হবে এবং আমাদের ছেলে মেয়েদের রোজগারের কোনো অসুবিধা হবে না, এইটুকু আমরা বলতে পারি। কিন্তু বহুজন মুক্তি পার্টিকে সাপোর্ট করতে হবে, ভোট দিতে হবে এবং সরকারে আনতে হবে। এটা আমার বিশেষ করে ডায়ন হারবারের যে শ্রদ্ধেয় মানুষ আছে, ভাই বোনেরা আছে, ছাত্রছাত্রীরা আছে, মা বোনেরা আছে, তাদের প্রত্যেকে আমি যে একজন প্রার্থী হয়েছি, তাহলে আমাকে জিতিয়ে বা আমার দলকে জিতিয়ে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। আচ্ছা, সেটা তো বেশ ভালো আপনার উদ্দেশ্য, কিন্তু ধরুন আপনি মানে ধরে নিন যে আপনি এই 2024-এ ইলেকশনে আপনারা দল ক্ষমতায় এলো, আসার সঙ্গে সঙ্গে তো আর সবাইকে চাকরির পরিবেশ তৈরি করতে পারবেন না, তাদের একটু সময় লাগবে। সেই সময় ধরুন আপনি মনে করলেন 6 মাস লাগলো কি 1 বছর লাগলো, সেই সময়টা এই শিক্ষিত যে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য কী ভাবে? দেখুন, শিক্ষিত ছেলেমেয়েরা যদি ব্যবসা করতে চায়, আমরা সরকারি ব্যাংক থেকে মানে খুব সরলীকরণ নিয়মে তাদের ব্যবসা করার জন্যে টাকা দিয়ে দেওয়া হবে যাতে তারা ব্যবসা করতে পারে। তাদের জন্যে আরও হায়ার প্রশিক্ষণের ব্যবস্থা হবে। সর্বভারতীয় ক্ষেত্রে যারা কম্পিটিশান করতে পারবে, প্রশিক্ষণের ব্যবস্থা করে সরকার তাদের হেল্প করবে যাতে ব্যবসা করা যায় এবং একটা ব্যবসা করলে সেখানে অনেক ছেলেমেয়ের চাকরিরও ব্যবস্থা হবে। এইভাবে আমরা শিক্ষিত ছেলেমেয়েদের যে আর্থিক সংকট আমরা কমাবো। আচ্ছা, দেশে যতদিন না এই ব্যবস্থা রোজগার না হয় তার জন্য ততদিনের জন্য কি আপনাদের কোনো স্টাইপেন্ডের ব্যবস্থা আছে? অবশ্যই। আমরা যেসব বেকার ছেলেমেয়ে, শিক্ষিত বেকার ছেলেমেয়ে, তাদের যতদিন না রোজগারের রাস্তা দেখিয়ে দিচ্ছি ততক্ষণ সরকারের দায়িত্ব তার এবং তার সাথে আরও 2-1 ফ্যামিলি মেম্বারকে যাতে তারা শান্তিতে জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা, অর্থনৈতিক সহযোগিতা তাকে দেওয়া হবে। আচ্ছা, তাহলে আচ্ছা, আপনি এই যে আমাদের দেশের যে সরকারি সংস্থা সরকারি পক্ষ থেকে বেসরকারিকরণ করা হয়, আপনাদের এই বেসরকারিকরণের উপরে কী চিন্তা? দেখুন, আমরা বেসরকারিকরণ আমরা সবচেয়ে বড় বিরোধী, কারণ বেসরকারিকরণে সেখানে কোনো সংবিধানের যে রিজার্ভেশন এবং রিপ্রেজেন্টেশন প্রক্রিয়া সংবিধানে দেওয়া রয়েছে সেটা মানে না। আমরা এক
সরকারি প্রতিষ্ঠান বিশেষ বিশেষ জায়গাগুলো, ধরুন শিক্ষাক্ষেত্র সরকারি ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হবে, স্বাস্থ্যক্ষেত্র সরকারি ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হবে, কৃষিক্ষেত্র সরকারি ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হবে। যেগুলো মানুষের জীবনে অতি প্রয়োজনীয় জিনিস, এগুলো সরকারি ক্ষেত্রে আনা হবে এবং সেগুলো সরকারি সুযোগ সুবিধা, এবং আগামী দিনে যে ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা, তারা বেশি বেশি করে এই জায়গায় সুযোগ পাবে। বেশ, আপনার এই কথাটার মধ্যে একটা কথা উঠে এলো, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশে। এই যে বলছেন মূল্যবাসী সমাজের মানুষদের দিকে তাকালে তারা তাদের স্বাস্থ্য সম্বন্ধে যে করুণ অবস্থা দেখা যায়, সে খুবই মর্মান্তিক অবস্থা। আজকের মানুষরা আধবেলা খেয়ে থাকে এবং যার জন্য তাদের শরীরে পুষ্টি নেই। তো এই ব্যবস্থার জন্য যদি আপনারা যে বলছেন ডেভেলপ করবেন, কীভাবে করবেন? দেখুন, ভারতবর্ষে ইংরেজ চলে গেছে 47 সালের 14ই আগস্ট, কিন্তু আরেকটা বিদেশি ভারতবর্ষে 15ই আগস্ট থেকে রাজ করছে। এ হচ্ছে ইয়ামনিয়া ওয়েস্ট ইউরেশিয়ানরা। আচ্ছা, এ সিপিএম দলে আছে, বিজেপি দলে আছে, কংগ্রেস দলে আছে, টিএমসি দলে আছে। এই ইয়ামনিয়া ইউরেশিয়ান বিদেশিরাই কিন্তু এই দলগুলো চালাচ্ছে। আজকে বহুজন মুক্তি পার্টি একদম মূল্যবাসী L3MNDN এর লোক, তারা চালাচ্ছে। এবং যদি সরকারে আসে, আমরা ভারতবর্ষকে যে নতুনভাবে ফুলে শাহ আম্বেদকর যে স্বপ্ন ছিল, যেভাবে দেশ চালানোর কথা বলেছিলেন, তারা ভারতবর্ষকে ডেভেলপমেন্ট করার কথা বলেছিলেন, যেভাবে বাবা সাহেব আম্বেদকর সংবিধানে লিখে গিয়েছেন, আমাদের নতুন করে ভাবনা চিন্তার দরকার নেই। আমরা ফুলে শাহ বাবা সাহেবের যে চিন্তা ভাবনা, সেটাকে ইমপ্লিমেন্ট করে এগিয়ে নিয়ে যাব। খুব ভালো। তাতেই আশা করি আমাদের দেশ ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। এই যে আমাদের ভারতের যত জমি, এই জমি এক সময় ভারতীয়দের হাতে ছিল অবশ্যই, কিন্তু এখন যে পরিসংখ্যান দেখা যাচ্ছে যে 80% ভারতীয়দের হাতে জমি নেই। এই অবস্থাটা আবার ফেরানোর কোনো সম্ভাবনা আছে? অবশ্যই। আমরা বহুজন মুক্তি পার্টি শুধুমাত্র রাজনীতি করতে আসেনি, বহুজন মুক্তি পার্টি ব্যবস্থা পরিবর্তন করতে এসেছে। আমাদের মূল চিন্তাভাবনা পরিকল্পনা হচ্ছে বর্তমান যে ব্যবস্থা, অসমতা, বিভেদ, শোষণ, আমরা তার বিরুদ্ধে সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব ও ন্যায় বিচারের ব্যবস্থা আনতে চাই। এবং এই ব্যবস্থার মাধ্যমে মূল্যবাসী বহুজন সমাজ ও রাষ্ট্র নির্মাণ করতে চাই, যেটা ইংরাজিতে বলা হয় ইকুয়ালিটি, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, জাস্টিস। আমরা ব্যবস্থা পরিবর্তন করছি, শুধু এমএলএ এমপি হওয়ার জন্যে আমরা এই নির্বাচনে লড়াই করছি না। আচ্ছা, তাহলে এটা অতীব ধরে নেওয়া যায় যে মূল্যবাসীদের আগে যেরকম জমির মালিকানা ছিল সেরকম হবে। অবশ্যই। আচ্ছা, যারা এই দেশ ভাগের ফলে যারা ওপার থেকে এসছে, আমি দেখেছি অনেক স্টেশন রেল লাইনের ধারে ঝুঁকি করে তাদের বসবাস করা আছে, তাদের রোজগার নেই, তাদের স্বাস্থ্য ভালো নয়, জমি তো নেই, সরকারি জমিতে পড়ে আছে, এদের জন্য দেখুন, বহুজন মুক্তি পার্টি এই যে রেল লাইনের ধারে যারা আছে, বাংলা ভাগের বলি যারা, যেমন কেন্দ্র সরকার সিএ এনআরসি আনছে, তাদের বেনাগরিক করেছে। আসামে আপনারা নিশ্চয়ই শুনেছেন 19,48,000 বেনাগরিক হয়, সেখানে মাত্র 5 লক্ষ মুসলমান বেনাগরিক হয়েছে, আর 14,48,000 বেনাগরিক হয়েছে এসসি, এসটি, ওবিসি। এবং আগামী দিনে ওরা বাংলাতেও এই এনআরসি সিএ লাগু করবে। বাংলাতে 1 কোটির ওপরে আশা করি এনআরসি সিএ এর আওতায় বেনাগরিক হবে। তো আমরা যারা ভারতবর্ষে বর্তমানে বসবাস করছেন, আমরা কোনো কাগজপত্রে এনআরসি করব না, আমরা ডিএনএগতভাবে এনআরসি চাই
এবং আমরা ডিএনএগতভাবে এনআরসি করব। যাদের L3MN ডিএনএ তারা এদেশের নাগরিক একদম 100% পেয়ে যাবে। কারণ আমরা দেখেছি ডিএনএগতভাবে ভারতবর্ষে প্রায় বর্তমানে 96.5% মানুষ ডিএনএগতভাবে এদেশের মূল নিবাসী এবং তাদের ডিএনএ L3MN। মাত্র 3.5% মানুষ আছে যাদের ডিএনএ R1A1 তারা বিদেশি। তাহলে স্বভাবতই বাংলা ভাগের ফলে যারা বলি, যারা স্টেশনে আছে, ঝুবড়িতে আছে, আপনি বললেন, আমরা তাদের জন্যে বহুতল নির্মাণ করব বিভিন্ন জায়গায়, তাদের সেখানে শিফট করব, তাদের স্বাস্থ্য ব্যবস্থা সেখানে তৈরি হবে, তাদের স্কুল তৈরি হবে, তারা যেন সব রকম সুযোগ সুবিধা পায় সে ব্যাপারে আমরা 100% সরকারের তরফ থেকে চেষ্টা করব। খুব ধন্যবাদ আপনাদের উদ্দেশ্য এবং চিন্তা ভাবনা। আচ্ছা, আজকের দিনে যা দেখা যাচ্ছে যে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জমি খুব সূক্ষ্মভাবে তাদেরকে উৎখাত করে বড় বড় কোম্পানি নিয়ে নিচ্ছে, এটা কেন? দেখুন, বড় বড় কোম্পানি আদানি, আম্বানি, টাটা নিয়ে নিচ্ছে, এটা ঠিক নয়। আমাদের বর্তমানে যে কেন্দ্র সরকার আছে এদের দিয়ে দিচ্ছে নতুন করে আইন বানিয়ে আদিবাসীদের জল, জমি, জঙ্গলের অধিকার, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। সংবিধানের ৫ম ও ৬ষ্ঠ তফসিলে আদিবাসীরা স্বায়ত্তশাসন, ওইখানে কেউ হাত বাড়াতে পারবে না। কিন্তু আদিবাসীদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে, জাতি দাঙ্গা বাঁধিয়ে, ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে, যেমন আপনারা শুনেছেন মণিপুরে সেখানে আদিবাসী মেয়েদের, মানে আদিবাসী ধর্ম পরিবর্তিত আদিবাসী এবং ধর্ম অপরিবর্তিত আদিবাসী, এরা তো দুজনেই মূল নিবাসী, এদের ডিএনএ L3MN। অথচ কি করছে ওখানে মণিপুরের সরকার কি করলো, যে ধর্ম পরিবর্তিত আদিবাসীদের সাথে ধর্ম অপরিবর্তিত আদিবাসীদের দাঙ্গা বাঁধিয়ে দিল। দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ওখানে যে আদিবাসীদের জল, জমি, জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে এবং কেড়ে নিয়ে এই আদানি, আম্বানি এদের দিয়ে দিচ্ছে। এই মাটির তলায় তেল, কয়লা, বহু মূল্যবান খনিজ দ্রব্য রয়েছে, এগুলো মানে এক প্রকারে কেড়ে নিচ্ছে। সরকারও বিদেশি আর এই যে ব্যবসায়ীরাও বিদেশি, এদের সাথে একটা গটাপ হয়ে এই কাণ্ড কারখানা ঘটছে। পুরো ব্যাপারটা আপনার কাছ থেকে অনেক খোসলা হলো, মন পরিষ্কার হলো, জনগণ এই আপনার মাধ্যমে অনেক কিছুই জানতে পারলো। তা লাস্টে আপনি বলুন যে এই যে আপনারা একটা নতুন পলিসি একটা আনতে চাইছেন, এই নতুন পলিসির মধ্যে আপনাদের মানে সমর্থন কীরকম পাচ্ছে? দেখুন, আমরা এই মুহূর্তে ভারতবর্ষে 32টা রাজ্যে আমাদের সংগঠন আছে। আমরা 32টা রাজ্যে বহুজন মুক্তি পার্টির সমর্থনে প্রার্থী দিয়েছি। এটা ভারতবর্ষে একটা ইতিহাস বলতে পারেন। বহুজন মুক্তি পার্টি খুব বেশি দিন কিন্তু ভারতবর্ষের মাটিতে আসেনি। 12 সালে মাত্র এর জন্ম, 2012 সালে জন্ম, আজকে 2023 সাল। আপনি বলতে পারেন এই 24 সাল, 12 বছর ধরতে পারেন। 12 বছরে 32টা রাজ্যে বহুজন মুক্তি পার্টি সমর্থিত প্রার্থী দিয়েছে এবং 200-র ওপরে প্রার্থী দেওয়া আছে। এবং আমাদের ন্যাশনাল লেভেলে একটা জোট হয়েছে রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা, এবং রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চার মানে কনভেনার, কোঅর্ডিনেটর মাননীয় ওয়ামেন মেসাম সাহেবকে দেওয়া হয়েছে, যিনি সারা ভারতবর্ষে রাষ্ট্রীয় স্তরে রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা এবং বহুজন মুক্তি পার্টি যাতে গোটা ভারতবর্ষের গ্রামে গ্রামে পৌঁছতে পারে এবং আমাদের যে সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব, ন্যায় বিচারের যে ব্যবস্থা একদম আমরা বুথ লেভেলে পৌঁছে দিতে চাই। তো এই ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বড় বড় আন্দোলন করেছি এবং আগামী দিনেও করব। আমরা খুব আশাবাদী
ভারতবর্ষের জনগণের কাছে যে আমরা একটা বিরাট সাফল্য পেতে যাচ্ছি এবং আগামী হয়তো 4-6 বছরের মধ্যে আমরা ভারতবর্ষের একটা প্রতিষ্ঠিত দল বা সংগঠন বা সমাজ পরিবর্তনের একটা ভালো প্ল্যাটফর্ম আমরা অলরেডি দিতে পারব। তার মানে তো আপনি যেটা বলছেন যে 200-র ওপরে আপনারা সিট দিয়েছেন, তো বিজেপি এবং কংগ্রেসের পরে আর কেউ দেয়নি 200-র উপরে সিট। হ্যাঁ, তাই তো পরিসংখ্যান তাই তো বলে। তাহলে তো একটা ভালো জায়গায় আপনারা এসছেন। দেখুন, কেন্দ্রে বিজেপির একটা অ্যালায়েন্স আছে, এনডিএ, কংগ্রেসের একটা অ্যালায়েন্স আছে, ইন্ডিয়া গঠবন্ধন আছে, আমাদেরও আছে রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা, আমরাও তৃতীয় বিকল্প। কিন্তু আমাদের মধ্যে এই যে রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা পুরোপুরি হচ্ছে মূল্যবাসী, এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটিদের সংগঠন, যারা আমাদের এই আন্দোলনকে সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব, ন্যায় বিচারকে যারা সমর্থন করে তারা আমাদের আন্দোলনকে সমর্থন করছে। এবং আমরা প্রায় 83টা দল এর মধ্যে রয়েছি এই ভারতবর্ষের বর্তমান রাজনীতির ময়দানে। খুব ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আপনাদের বহুজন মুক্তি পার্টির উদ্দেশ্য এবং সফলতা কামনা করি। আর সমাজকে এইটুকুই বলি যে আপনারা বহুজন মুক্তি পার্টিকে ভোট দেবেন। এই বলে নমস্কার, আমিও আপনাদের এই ইন্টারভিউ নেওয়ার জন্যে খুব ধন্যবাদ যে আমরা আজকে ভারতবর্ষে যে পরিবর্তন আনতে চলেছি তার প্রচার প্রসারের কাজে আপনারা যে সুযোগ, সময় এবং সুযোগ দিলেন এই জন্য